तस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः तदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैता गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। तो শিল প্রভুপাদ লীলামৃত আমি কন্টিনিউ করব। শিল প্রভুপাদ লীলামৃতে আজকে অ্যাকচুয়ালি এই অধ্যায় খুব ভালো, ইন্টারেস্টিং অনেক। আর আজকে আমি দেখব কিছু ইম্পর্টেন্ট ঘটনাগুলো। আর তাহলে আমি কন্টিনিউ করব শিল প্রভুপাদ লীলামৃত ভলিউম 3 চ্যাপ্টার 3 না? यस, न्यू जगन्नाथपुरी। ओके, तो একদিন মার্চ মাসে 18 বছর এক ব্যক্তি, ওনার নাম ছিলেন ওয়েন গুন্ডারসন। উনি এমনি হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে হেঁটে, আর ওনার পায়ে মানে একটা লিফলেট মানে ডিস্ট্রিবিউট করে না, লিফলেট প্যাম্পলেট ফ্লায়ার, ওটা ওনার পায়ে লেগে গেছে, আটকে গেছে। তো উনি ওটা পায়ে আটকে গেছে, ওটা ওনাকে ফেলে দিতে চাইছে পায়ে থেকে, কিন্তু ওটা রাস্তায় না, চিপকে গেছে পায়েকে। তো ঠিক আছে, কী আছে ওটা, উনি হাত
থেকে হাত তুলে নিয়েছেন লিফলেটকে, ওখানে লেখা আছে স্টে হাই ফর এভার, মানে অ্যাডভার্টাইজমেন্ট ছিল ভক্তিবেদান্তা স্বামী ভক্তিবেদান্তা এখানে এই জায়গাতে সান ফ্রান্সিসকোতে লেকচার হচ্ছে, নিমন্ত্রণ আছে। তো উনি ওয়েন যে ছিলেন উনি এক ইয়াং ব্যক্তি ছিলেন, পোস্ট অফিসে কাজ করছে উনি, আর উনি এরকম হেট অ্যাশবুরিতে অনেক রকম যে ক্রান্তি হচ্ছে হিপ্পির মধ্যে ওটাই ভাগ নেওয়ার জন্য এসেছেন। অনেক রকম রক কনসার্ট অ্যাটেন্ড করেছেন, অনেক রকম এখানে অনুষ্ঠান যে হিপ্পির হয়ে ওখানে সব কিছু দেখেছেন আর শুনেছেন। তারপর অনেকগুলো বই ওখানে যে পাওয়া যাবে দোকানে এই বিষয়ে সব নিয়ে সব কিছু দেখেছেন শুনেছেন। হ্যাঁ, তারপর এখনই উনি এক অ্যাপার্টমেন্টে ওনার গার্লফ্রেন্ড সাথে থাকছে, আরেক ওই অ্যাপার্টমেন্টে আরেকটো কপল আরেক এরকম আরেক পের থাকছে, আর ওখানে নেশা করছে। কিন্তু উনি হিপ্পির মধ্যেও দেখতে তো জেন্টেলম্যানের মতো থেকে, ওনার ভালো কাপড় পরে ভালো দেখতে, কিন্তু উনি নেশা করছে আর এইসব বই পড়ছে। তো এই ফ্লায়ার যে উনি দেখেছেন প্যামফ্লেট লিফলেট যে কিছু, উনি অ্যাকচুয়ালি ঠিক সময় ওটা পেয়ে গেছে। কেন উনি একটু ভাবছি আমি বাড়িতে যাব গুরুকে খুঁজতে, এরকম উনি মনে ওনারা একটু ইচ্ছা অলরেডি হয়েছে আর চেষ্টা মানে ভাবছি উনি। তো যেই সময় এটা দেখেছি কি এখানে একটু স্বামীজি এসেছেন ফ্রেডেরিক স্ট্রিটে, তাহলে সঙ্গে সঙ্গে দেখেছে স্বামী ভক্তিবেদান্তা এখানে এসেছেন স্বামীজি, ওটা দেখছে, তাহলে আমি ওখানে গিয়ে ওনার একটু দর্শন করব এরকম ভেবেছেন। আর উনি দেখেছে কি ভেবেছেন ওটা কিছু আশ্রম কিন্তু হতে হবে। ওখানে গিয়ে দেখেছে একটা স্টোর ফ্রন্ট, যেরকম ফার্স্ট ওখানে সান ফ্রান্সিসকো শুরু হয়েছেন মন্দির, আর অনেকে দেখেছে ওখানে ছবি আছে স্বামীজির। আর উনি ভেবেছেন স্বামীজি মানে খুব অনেক বড় দাড়ি থাকবে, কিন্তু দেখেছি কি তো সেও ক্লিন সেও আছে, ওনার কোনো দাড়ি বাড়ি নেই, চুল নেই। হ্যাঁ, ঠিক আছে, উনি দেখেছে যে হোক উনি ভিতরে গিয়েছেন, উনি দেখেছে ওখানে সব হিপিরা বসে আছে ক্লাসে। হ্যাঁ, আর কিন্তু কিছু কিছু লোক উনি দেখেছে কি উনি ভালো দিচ্ছে, হিপি নেই, আর ওনার গালায় উনি তো বড় বড় যে জপমালা উনি গালায় পড়ে নেই, তো গালায় পড়ে নিয়েছে জপমালাকে, ওটা দেখেছেন। তারপর আমি দেখেছে উপরে ব্যাসাসনে বসে আছে স্বামীজি, আর এই স্বামীজি যে মুহূর্তে হরে কৃষ্ণ কীর্তন শুরু করেছেন সঙ্গে সঙ্গে উনি খুব আকর্ষিত হয়ে গেছে ওনার প্রতি। তারপর উনি ওনার লেকচারও শুনেছেন, আমি দেখেছি কি লেকচার খুব ভালো সঠিক সিদ্ধান্ত উনি প্রকাশ করছে, প্রামাণিক জিনিস দিচ্ছে আমাকে, এরকম উনি ভেবেছেন। আর স্বামীজি ওই লেকচারের ভিতরে বলেছেন উই আর নট দিস বডিজ, আমি এই শরীর নেই। আর যে সময় এরকম বলছে উনি কৃষ্ণ এরকম বলেছেন আর কৃষ্ণের ব্যাপারে বলছে আর কৃষ্ণকে ওনাকে জানিয়ে দিচ্ছে, এরকম উনি শুনেছেন, কিছু লেকচার শুনেছেন, অ্যাটেন্ড করেছেন রেগুলার এসে। তারপর ওই একদিন ওনার একটু প্রশ্ন ভেবেছেন আমি একটু প্রশ্ন করব, ওনার মনে পড়েছেন একটু প্রশ্ন, একটু টেনশনে ছিলেন কিন্তু উনি একটু প্রশ্ন সাহস করে প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন ক্যান ওয়ান প্র্যাকটিস হতযোগা অ্যাট দ্য সেম টাইম অ্যাজ কৃষ্ণ কনসিয়াসনেস, এই কৃষ্ণ ভাবনাময়ী এই ভক্তি মার্গের সঙ্গে সঙ্গে হতযোগ এটাই আমি কি পালন করতে পারবো? তো প্রভুপাদ উত্তর দিয়েছেন হ্যাঁ, আমি এত সময় এই শরীরের পিছনে কেন নষ্ট করব? তো প্রভুপাদ এরকম উত্তর শুনেছেন প্রভুপাদের। তারপর ওয়েন যেরকম প্রভুপাদ ওনাকে দেখকে বলেছেন ও প্রভুপাদ তো আমাকে ভিতর থেকে আমি এরকম দেখছে কি আমাকে বোঝাতে চাই কি আপনি এই শরীর নেই, এই শরীরের জন্য এত কেন চিন্তা ভাবনার চেষ্টা করছে। হ্যাঁ, এটা মানে ওই সময় উনি বুঝে গেছে না আমি গলত বুঝছি, এই শরীর অত গুরুত্বপূর্ণ জিনিস নেই যত গুরুত্বপূর্ণ আত্মা আছে। তো শিল প্রভুপাদ বলেছেন আমাকে এই শরীরের পিছনে এত সময় বেশি সময় নষ্ট করতে হবে না। তারপর ওনাকে এরকম সিরিয়াসলি বলছেন, তারপর ওনাকে দেখে একটু হাসি মুখে হেসেছেন। তখন উনি একটু ওনার খুব টেনশনে ছিলেন, প্রভুপাদ এরকম বলছে, তো উনি একটু রিল্যাক্স ফিল হয়েছে।
আর উনি বলছেন আচ্ছা যে কিছু যোগ আছে সব যোগ তো আলটিমেটলি কৃষ্ণ ভাবনামৃত এই ভক্তি যোগের মধ্যে তো যুক্ত হতে হবে। ফাইনাল তো এই ভক্তি যোগই আছে, কৃষ্ণ ভাবনাময়ী তো হতে হবে। সব কিছু যোগের মাধ্যমে আপনাকে তো ফাইনালি কৃষ্ণ ভাবনাময়ী হতে হবে। এরকম একটু হাসতে বলেছেন লাস্টে প্রভুপাদ। এটা শুনে ওনার একটু যেরকম উনি ভেবেছেন আমি কি গলত জিজ্ঞাসা করেছিলাম, গলত এরকম স্ট্রং বলেছিল, একটু ওনার শান্ত হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। আর এরকম কিছু সপ্তাহ, অনেক সপ্তাহ এসেছেন ক্লাস, সেভারাল উইকস, অনেক সপ্তাহ পরে একদিন মানে ভেন যে আছে ওখানে বক্তার কথা বলছে দীক্ষার ব্যাপারে, কি উনি দীক্ষা কি এটা কি নিতে চাই উনি। তো উনি বলেছেন ঠিক আছে আপনার দীক্ষা নিতে চাই তাহলে উপরে অ্যাপার্টমেন্টের স্বামীজি আছে, গিয়ে ওখানে ওনার সাথে কথা বলুন। তাহলে উনি উপরে গিয়েছেন। উপর যাওয়ার আগেই উনি প্রিপারেশান নিয়েছেন, কি বলবো আমি, প্র্যাকটিস করেছেন অ্যাপার্টমেন্টে স্বামীজির সামনে গিয়ে কি আমি দীক্ষা নিতে চাই, আপনার শিষ্য হতে চাই, কি বলবো আর কি বলবে স্বামীজি আমাকে। উনি মানে প্রিপারেশান নিয়ে মেন্টালি আর কি বলতে হবে এরকম প্রিপারেশান নিয়ে কি বলবে আমাকে প্রভুপাদ যদি আমি এরকম জিজ্ঞাসা করি, এরকম ভাবতে ভাবতে উনি কীভাবে শুরু করব এরকম ভাবতে উনি প্রভুপাদের অ্যাপার্টমেন্টের ডোরের কাছে গিয়েছেন। গিয়ে ডোর নকতে চাইছেন কিন্তু উনি দেখেছি কি অলরেডি ডোর খোলা আছে, ঠিক আছে। আর খোলা আছে তো ওটা ডোর কাছে খোলা আছে, তো ভিতরে দেখেছি প্রভুপাদ সামনেই বসে আছে। যেরকম উনি দেখেছে আগে ছবির ভিতরে একটু সিরিয়াস, প্রভুপাদকে দেখেছে একটু সিরিয়াস বসে আছে, ওনাকে দেখছে। তো মানে এরকম দেখছে কি মানে ওনার জন্য অপেক্ষা করছে, উনি আসবে এখনই, এরকম দেখছে ওনাকে। তো প্রভুপাদ ওনাকে দেখে বলছে ইয়েস কাম ইন, ভিতরে আসুন। তো উনি ভেবেছেন যে এরকম আমি প্ল্যান করে এসেছিলাম এরকম তো হচ্ছে না, এখানে তো ডাইরেক্ট প্রপার ডাকছে আমাকে আসুন। তারপর উনি ভেবেছে লাগছে স্বামীজি আমার সব মন ভিতরে কী আছে সব ফোড়ে নিয়েছে। তো এরকম তাহলে আমার মনকে শুদ্ধ করতে হবে, মন ভিতরে কোনো গলত চিন্তা ভাবনা রাখা যাবে না, উনি সব দেখছে আমার মনকে। তারপর এরকম ভেবে ভিতরে প্রবেশ করেছেন, প্রভুপাদের সামনে গিয়ে দেখেছে কি প্রভুপাদ তো রকিং চেয়ার, ওনার একটা চেয়ার ছিল এরকম হয়ে, ওখানে বসে প্রভুপাদ বসে আছে চেয়ারে। তো উনি কী করেছেন ওখানে গিয়ে ওর পাশে আরেকটা চেয়ার ছিল, উনি বুঝতে পারেন না, টেনশানে গিয়ে ও চেয়ারে বসে গেছে। বসতেই উনি বুঝেছে আরে আমি তো চেয়ারে বসেছিলাম, ঠিক করে নি, আমি নিচে বসতে ভালো হতো। কিন্তু এখনই তাহলে তো প্রভুপাদের পায়ের কাছে বসতে ভালো হতো, কিন্তু এখন তো বসে গেছি, উঠে ভালো হবে না। তো উনি বুঝতে পারছে না কী করতে হবে। হৃদয়ে তারপর উনি ওনার মাথায় টুপি আছে ওরকম মানে হাত মাথায় দিয়ে চিন্তা করছে। তারপর উনি বলছেন এরকম স্বামীজি আমি আপনার শিষ্য হতে চাই। তো প্রভুপাদ বলছেন ঠিক আছে। উনি একটা কোশ্চেন মানে জিজ্ঞাসা করেছেন আপনি কি 4টা নিয়ম ফলো করতে পারি? তো ভেন তো ঠিক মতো জানি না এই 4টি নিয়ম কি, তো না জানিয়ে প্রপারলি মানে বলে দিয়েছে হ্যাঁ পালন করতে পারি। তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করছেন বিশেষ রূপে ঠিক আছে আপনার জন্য 4টে নিয়মের মধ্যে কোনটা নিয়ম পালন করার খুব কঠিন? তখন উনি বলেছেন আমাকে এই আমিষ খেতে ভালোবাসি, তো আমি আমিষ ছাড়া খুব কঠিন আমাকে, আমিষ ছাড়া। কিন্তু উনি মিথ্যা কথা বলছে, উনি অলরেডি নিরামিষ, কিন্তু উনি ওরকম বলে দিয়েছে, ওখানে কিছু তো বলতে হবে, তো উনি বলে দিয়েছে ভয়ে। তারপর মানে অ্যাকচুয়ালি ওনার একটা সমস্যা আছে যে খুব ওনার জন্য অ্যাকচুয়ালি ছাড়তে খুব অসুবিধা, ওটা আছে অবৈধ স্ত্রীসম। তো যে সময় প্রভুপাদ শুনেছেন ও আমিষ খাওয়া এটা সমস্যা আপনার 4টে নিয়মে এটা পালন করার, প্রভুপাদ হেসে বলেছেন ওটা তো বড় সমস্যা নেই, আপনাকে আমি অনেক প্রসাদ দিয়ে দেবো, বাস হয়ে যাবে, আপনার আমিষ ছেড়ে দেবে।
ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহ আপনার দীক্ষা হয়ে যাবে, বলে দিয়েছে। তো তারপর বেন জিজ্ঞাসা করছেন, আচ্ছা কি আমি ভারতে যেতে চাইছিলাম, এরকম ওনার প্রভুপাদকে বলেছেন। উনি ভেবেছেন প্রভুপাদ খুব খুশি হবে, উনি ভারত থেকে এসেছেন, আমি যদি ভারত যেতে চাইছিলাম বলে তো প্রভুপাদ খুশি হবে। কিন্তু প্রভুপাদ অত খুশি হয় না, ভারত কেন? তখন উনি বলেছেন আসল জিনিস তো ওনাকে ওখানে গুরুকে খুঁজতে ওনার ইচ্ছা ছিল, যাওয়ার প্ল্যান ছিল ভারতে অনেক আগে থেকে। কিন্তু উনি আবার সত্য কথা বললেন, আবার মিথ্য কথা বলেছেন। বলেছেন কেন কেন সংস্কৃত শিখতে আমি যেতে চাই, ও আমি আপনাকে সংস্কৃত শিখিয়ে দেবো, প্রভুপাদ বলে দিয়েছে। তো সেই জন্য ভারত যাওয়ার কোনো দরকার নেই। আর ঠিক আছে, উনি বুঝে গেছে, আর উনি বুঝে গেছে কি সামনে সপ্তাহে আমার দীক্ষাও হয়ে যাবে, আর এখানে হবে সান ফ্রান্সিসকোতে, আর ভারতও যাওয়ার দরকার নেই। তারপর কিছু ভক্ত, অন্য ভক্তরা ওনাকে ইনিশিয়েশন দীক্ষার জন্য তৈরি কীভাবে কী কী করতে হবে সব, আর দীক্ষা অনুষ্ঠানে কী কী করতে হবে সব তৈরি করছে। আর ওনার তো ধুতি পরার জন্য হায়গ্রীব প্রভু ওনাকে ধুতি দিয়েছেন, একটু হলুদ রঙের ধুতি কাপড় দিয়েছেন, ওটা খুব বড় ছিলেন। আর তারপর বেদি যজ্ঞ করার জন্য বেদি তৈরি করেছেন ভক্তরা ওখানে যজ্ঞ করার জন্য, দীক্ষার জন্য। তো এই সব তৈরি দেখে বেন যে আছে উনি তো ভাবছেন এখন পর্যন্ত এত সিরিয়াস ব্যাপার দীক্ষা, দেখছে কি খুব সিরিয়াস ব্যাপার, উনি একটু বেশি আবার টেনশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর যে সময় বসেছেন দীক্ষা অনুষ্ঠান জন্য প্রভুপাদ মন্ত্র জপ করছে, উনি ঠিক মতো শুনতে পারছেন না, বুঝতে পারছেন না। তো যত চেষ্টা করে মানে যেরকম প্রভুপাদ বলছে ওই রকম উচ্চারণ করার চেষ্টা করছে। আর যে সময় প্রভুপাদ আগুন মানে যজ্ঞ শুরু করেছেন আগুন, তো আর ভয় পেয়ে গেছে, এই দীক্ষা তো বাবার খুব সিরিয়াস কমিটমেন্ট আছে। হ্যাঁ, তো দেখেছে প্রভুপাদ কীভাবে যজ্ঞ করছে, মন্ত্র জপ করছে। আর তারপর যজ্ঞ অনুষ্ঠান হয়ে গেছে, তারপর নাকি দীক্ষা দিয়েছেন, নাম দিয়েছেন, আপনার নাম আছে উপেন্দ্র, কিন্তু উনি ঠিকমতো শুনতে পারেনি কী নাম দিয়েছেন, টেনশনে। আর বাবা পরে প্রভুপাদ ওখান থেকে উঠে চলে গেছে, দীক্ষার পরে নাম দিয়ে চলে গেছে, কিন্তু নাম ঠিকমতো শুনতে পারেনি। তো উপেন্দ্র উনি বলছেন, এখানে উনি চেঞ্জ হয়ে গেছে নাম, বেন উপেন্দ্র হয়ে গেছে। তো উপেন্দ্র বলছেন যে তখন আমাকে দীক্ষা হওয়ার পরে আমাকে কেউ বলেছেন আমাকে উপরে গিয়ে অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে কিছু দক্ষিণা দেওয়ার উচিত। তো আমি বলেছেন কী দেব, আমার কাছে আমি কী করেছিলাম, একটু বেবি ব্ল্যাঙ্কেট মানে ছোটো ব্ল্যাঙ্কেট আর একটু বিচ টাওয়াল, এই দুটো জিনিস মানে মানে উনি বলছে কি আমার কাছে টাকা ছিল অনেক, টাকার অভাব ছিল না, কিন্তু এই দু জিনিস আমার একটু মানে সেন্টিমেন্ট ছিল এই দুই জিনিসের প্রতি, সেই জন্য এটা আমি একটু সেন্টিমেন্ট ভ্যালু ছিল আমার, সেই জন্য আমি ওই দুই জিনিসকে প্রভুপাদের কাছে দেওয়ার জন্য উপরে গিয়েছিলাম। উপরে রুমে গিয়ে প্রভুপাদ ওখানে বসে আছে, নিচে বসে আছে জমিতে এক ম্যাট্রেস উপরে। আমি গিয়ে প্রণাম করেছিলাম, প্রণাম করে ওনাকে এরকম দক্ষিণা রূপে এই বেবি ব্ল্যাঙ্কেট আর বিচ টাওয়াল দিয়েছিলাম। তো উনি ওটা হাতে দেখে উনি বলেছেন এই জিনিস কোনো কাজে আসবে না, ফালতু জিনিস, আর ওখানে ফেলে দিয়েছে। ওটা দেখে মানে ওনার খুব একটু ভিতর থেকে হতাশ হয়ে গেছে, আর কিছু উনি বলতে পারেন না, চুপচাপ ওখানে বসিয়েছেন। আর একটু সময় পরে ওনার অনুমতি নিয়ে ওখান থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে চলে গেছে। তারপর পরবর্তী দিন আবার গিয়েছে স্বামীজির কাছে, যে সময় ওনার ভিজিটিং আওয়ার আছে দর্শন সময়, ওই সময় গিয়ে দেখতে গেছেন। আর উনি দেখেছে কি প্রভুপাদ সামনে তো প্রভুপাদ বসে আছে, ওনার সামনে মানে বিচ টাওয়াল আর ব্ল্যাঙ্কেটকে মানে দেওয়া আছে, মানে যদি কেউ গেস্ট আসে ওখানে বসতে পারে। তখন উনি দেখে খুব সন্তুষ্ট, ঠিক আছে কিছু তো কাজে লাগিয়েছেন আমার জিনিসকে। তো প্রভুপাদ তখন সোজা উপেন্দ্রকে বলে দিয়েছেন, এই উপেন্দ্র আপনি তো ঠিকমতো নিয়ম পালন করছি না, কেন
উনি এখনই ওনার গার্লফ্রেন্ড সাথে বাস করছে। তো উপেন্দ্র ভিতর থেকে খুব লজ্জিত হয়েছে, উনি বুঝে গেছে কি আমি তো 4 নিয়ম পালন করছি না। বেশিরভাগই অবৈধ স্ত্রী সঙ্গ আর নশা, এই দুটো জিনিস উনি এখনই করছে। তো এই দুটো জিনিস উনি এখনই পালন করতে পারছে না, নেশাকে ছাড়তে পারছেন না, ওই গার্লফ্রেন্ডের সাথে থাকছে। তো উনি ভাবছে আমি স্বামীজির সাথে এই বিষয়ে কথা বলবো ওনাকে, কিন্তু উনি শ্বাস পাচ্ছেন না। তারপর উনি একটু ভিতর থেকে একটু ভয় আছে, আমি কীভাবে সব এই দুটো জিনিসে বন্ধ করব, এই ভিতর থেকে একটু ভয় আছে। ভয় কি, এই উপেন্দ্রের গার্লফ্রেন্ড যে আছে উনি এই কৃষ্ণ ভাবনাময়ী জিনিসকে পছন্দ করেন না, আর স্বামীজির সাথে দেখা করতে চায় না, আর উনি মন্দিরে আসতে চায় না। তো প্রভুপাদ এটা সব জেনে উনি ভেবেছেন তাহলে জেনারেলি প্রভুপাদ কী করে গার্লফ্রেন্ড ওনার সাথে বিয়ে করে দেন, কিন্তু এখানে তো ওনার গার্লফ্রেন্ড তো ইন্টারেস্টেড নেই, ওনার ইচ্ছা নেই ভক্তি করতে। তো প্রভুপাদ ভেবেছেন তাহলে ওনাকে আমি উপেন্দ্রকে ব্রহ্মচারী বানিয়ে দেবো, এরকম প্রভুপাদ ডিসাইড করেছেন। এইভাবে ওনাকে আমি ওই রক্ষা করতে পারবো ওই মায়া আর ওই গার্লফ্রেন্ডের সব জিনিস থেকে। তো প্রভুপাদ তারপর প্রভুপাদ ভেবেছেন অ্যাকচুয়ালি কি সান ফ্রান্সিসকোতে মোটামুটি 25 শিষ্য হয়ে গেছে, কিন্তু কেউ ব্রহ্মচারী ছিল না ওই সময় ওখানে। একজন মাত্র ব্রহ্মচারী ছিলেন, জয়ানন্দ প্রভু। উনি একদম মানে উনি সবার থেকে একটু বয়স একটু বড়, কিন্তু জয়ানন্দ প্রভু খুব এমন ভক্ত ছিলেন, সারা দিন উনি গাড়ি ড্রাইভিং করে কাজ করত। তারপর ড্রাইভিং করতে করতে উনি হরে কৃষ্ণ নাম জপ করতে করতে ড্রাইভিং করতো, মানে সারা দিন। আর যে সময় ওনার কাজ নেই তো মন্দিরে যে কোনো এক সেবা, রান্না সেবা হো, যে কোনো একটা সেবাকে উনি খুঁজে নেই আর সেবা করে থাকতো। আর যদি কিছু সেবা নেই তো প্রভুপাদের যেখানে থাকছে ওনার সাথে যে কথা বলছে প্রভুপাদ, ওখানে এসে বসে শ্রবণ করতেন। মানে সবাই জানি জয়ানন্দ প্রভু খুব সিরিয়াস জব করে, জপার সময় উনি এমনভাবে জব করে, মানে এরকম বসে উনি জব করবে, মানে দু চোখ তো বন্ধ করে দেবে একরকম, মানে এরকম পুরো জোরে বন্ধ করে দেবে। তারপর জপমালা নিয়ে তারপর সবাই উনি দেখছে কি জোরে জপ করবে, আর সঙ্গে সঙ্গে উনি জপ করতে করতে মানে হরে কৃষ্ণ 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 পুরো এরকম নিচে পর্যন্ত গিয়ে উপরে আসবে, এরকম উপর নিচে হবে, বুঝেছেন? এরকম জপ করতেন, খুব সিরিয়াস ছিলেন উনি। মানে এরকম, মানে ওখানে উনি একজনই ব্রহ্মচারী ছিলেন, খুব কঠিন ওই এলাকাতে থাকার ওরকম, কিন্তু উনি ওই রকম প্র্যাকটিস করছে, ওই রকম ভক্তি করছে, তাহলে উনি ওইরকম থাকতে পারছে। নিউ ইয়র্কে তো 1 ডজন ব্রহ্মচারী ছিলেন নিউ ইয়র্ক মন্দিরে ওখানে। কিন্তু এখানে সান ফ্রান্সিসকোর এখানে যে বাতাবরণ হচ্ছে এখানে একটু আলাদা হচ্ছে, খুব কঠিন ব্রহ্মচারীকে রাখা। ভারত দেশে তো মানে ভারত সংস্কৃতির ভিতরে প্রাচীনে তো ভারত দেশে কী হতো, একটা 5 বছর থেকে যে শিশু মানে বাচ্চা যে আছে ব্রহ্মচারী জীবনযাপন শুরু করতো, আর ওনার যে পেরেন্টস মানে মা বাবা যে কী করতো, ওনার ছেলেকে গুরুর কাছে পাঠিয়ে দিত, আর গুরুর কাছে গিয়ে ওখানে উনি শিক্ষা, আধ্যাত্মিক আদেশ শিক্ষা, নীতি, এই সবগুলো জিনিস গুরু থেকে শিখত। এরকম শ্রীকৃষ্ণ স্বয়ং উনি গুরুকুলে গিয়েছেন, ওখানে গিয়ে গুরুকে সেবা করেছেন নম্রভাবে বিনম্রভাবে, আর শিক্ষা পেয়েছেন। মানে এরকম ব্রহ্মচর্য ব্রত উনি ওই সময় পালন করতে, এটা মেন অঙ্গ। এইভাবে উনি যদি ভালো ব্রহ্মচর্য ব্রত সব গুরুকুলে সব থাকে পালন করে, ওনার অনেক স্মরণ শক্তি, ইন্দ্রিয়ের উপর নিগ্রহণ পাবো। আর ওই রকম যে সময় খুব ব্রহ্মচারী ট্রেনিং পেয়ে গেছে কেউ ব্যক্তি, তারপর যদি উনি বিয়ে করতে চায়, আর বিয়ে করে তারপর যদি বিয়ে করার পরও ওনার যে সংসারিক জীবন যে থাকবে খুব নিয়ন্ত্রণে উনি থাকবে। মানে
বেশি ইন্দ্রিয় তৃপ্তি মগ্ন হয়ে থাকবে না। তো এইভাবে মানে সবাইকে এরকম সমাজে ব্রহ্মচারী স্টার্টিংয়ে ব্রহ্মচর্য পালন করা উচিত, ট্রেনিং পাওয়া এইসব জিনিস স্টার্টিং ফেজ অফ লাইফ। কিন্তু প্রভুপাদ দেখেছে কি, ওনার নিজের জীবনে দেখেছে কি এই সব সমাজ কত পতন হয়ে গেছে বৈদিক সংস্কৃতি সভ্যতা থেকে। আর এখনই তো কেউ ছোটোবেলা থেকে ব্রহ্মচর্য পালন করে না, মানে সব কিছু মানে ওই সময় প্রভুপাদ দেখেছে কি ওনার সময় সব পতন হয়ে গেছে। আর আমেরিকাতে তো পরিস্থিতি তো আরও আর অলরেডি সব মানে প্রভুপাদ লিখছে এখানে, মানে প্রভুপাদ বলেছেন না যেরকম এত পতিত মানে পতন হয়ে গেছে, ওখানে পতন হয়ে গেছে লোকের পরিস্থিতি কি। শ্রীমদ্ ভাগবতমে বলেছেন এক ব্রাহ্মণ আজামিল ছিলেন, উনি আধ্যাত্মিক জীবন থেকে পতন হয়ে গেছে। যে সে মানে একবার দেখেছেন একটু ব্যক্তি খুব নেশা করে মদ পান করে একটু বৈশ্যা স্ত্রীকে উনি আর্ধনগ্ন অবস্থায় ওনাকে আলিঙ্গন করছে, এটা দেখে উনি আধ্যাত্মিক জীবন থেকে ওনার পতন হয়ে গেছে। আর আমেরিকাতে তো এইরকম তো পাবলিকে সব জায়গা দেখা যায়, প্রতিদিন প্রত্যেক জায়গা দর্শন করা যায়। তো মানে যদি কেউ ব্রহ্মচারী আছে, যদি রাস্তায় যাচ্ছে এই সব জিনিস ওনাকে দেখতে হবে, এরকম অনেক প্রলোভন অনেক রকম মানে আছে। তো সেই জন্য প্রভুপাদ ভেবেছেন কি যদি ব্রহ্মচারী থাকতে হবে আমেরিকাতে, খুব কঠিন, হ্যাঁ, কিন্তু যদি এরকম খুব ভালো জব করে আর নিয়মগুলো 4 নিয়ম ভালো পালন করে তাহলে কৃষ্ণ ওনাকে রক্ষা করবে। তো প্রভুপাদ উপেন্দ্রকে ওনাকে বলেছেন কি আপনি এসে আমার কাছে অ্যাপার্টমেন্টে আমার সাথে আমার পার্সোনাল সার্ভেন্ট হিসাবে আপনি সেবা করে এখানে থাক। তো এখানে প্রভুপাদ আগে ওনার এক যে সার্ভেন্ট ছিলেন রণছোড়, হ্যাঁ, উনি রিসেন্টলি উনি চলে গেছে, মানে উনি ব্রহ্মচারী ছিলেন মানে কিন্তু কোনো সময় সিরিয়াস ছিলেন না, উনি সিরিয়াস ব্রহ্মচারী কোনো দিন ছিলেন না। উনি নিউ ইয়র্কে যে সময় ছিলেন, নিউ ইয়র্ক থেকে উনি সাথে সাথে এসেছেন প্রভুপাদের সাথে এখানে স্যান ফ্রান্সিসকোতে। তো নিউ ইয়র্কে যে সময় ছিলেন ওখানে একটা ইয়াং মহিলাকে উনি ওনার সাথে মানে এরকম অবৈধ স্ত্রী সঙ্গ করেছেন। তারপর ওই সময় প্রভুপাদ যে সময় ওখানে উনি জেনে গেছে, তখন উনি ওই ইয়াং মেয়েকে বলেছেন কেন আপনি এই রণছোড় ওনার সাথে এরকম মৈথুন করেছেন, ইয়া অবৈধ স্ত্রীর সঙ্গে পালন এই করেছেন, আপনি মৈথুন করেছেন, যদি আপনাকে ওনার সাথে বিয়ে করে থাকার কোনো প্ল্যান নেই, এরকম কোনো ইচ্ছা নেই, তাহলে কেন ওনার সাথে মৈথুন করেছেন, কেন আপনি এরকম করেছেন? তাহলে ওই মেয়ে কিছু বলতে পারি না। তো তারপর প্রভুপাদ বলেছেন আপনি সব মেয়েরা এরকম আপনাকে সস্তা বানিয়ে দিয়ে এটা ঠিক নেই, উচিত নেই, বানাতে হবে না, এত সস্তা বানাতে হবে না নিজেকে। আর তারপর ওনাকে ওরকম বলে দিয়েছে মেয়েকে, আর রণছোড়কে ওনাকে একটু আবার একবার চান্স দিয়েছেন, কিন্তু রণছোড় কোনোদিন সিরিয়াস হয়নি। যে সময় অ্যাভালন বলরুমে গিয়েছেন, ওখানে কীর্তন সময় ওখানে যে রণছোড় ওখানে গিয়েছেন অ্যাভালন বলরুমে কীর্তন করার জন্য, ওখানে ড্যান্স হলে ওখানে দেখেছে, আর ওখানে অনেক জিনিসের প্রতি উনি আকর্ষিত হয়ে গেছে। আর মাঝে মাঝে উনি বলতো প্রভুপাদকে মিথ্যা কথা বলে ওনার সেবা থেকে মানে একটু কিছু অফ নিয়ে এরকম অ্যাভালনে কোনো মেয়েকে খুঁজতে খুঁজতে চলে যেত। আর একদিন এরকম গিয়েছেন, মাঝে মাঝে যেত, আর একদিন গিয়েছেন আবার ফিরে আসেনি। এইবার এক বক্তরা প্রভুপাদকে যে সময় বলেছেন কি এরকম উনি চলে গেছে, একদিন আসেনি, কিন্তু কিছুদিন পরে একবার এসেছেন রণছোড়। কেন? প্রভুপাদকে একটু টাকা চাইছে,
কি উনি আবার ওনার নিউ ইয়র্কে ওনার বাড়িতে ফিরে যেতে যায়। তো এরকম রণচরের কথা হয়ে গেছে। তো উপেন্দ্র ওনার এই উইকনেস ছিল, একটু দুর্বলতা ছিল, কিন্তু প্রভুপাদের প্রতি ওনার আকর্ষণ ছিল, আসক্তি ছিল, আর ওনার প্রভুপাদের সাথে উনি থাকতে চাইছিলেন যত সম্ভব। তো প্রভুপাদ কী করতো, উপেন্দ্র কিছু কিছু সময় এরকম অ্যাপার্টমেন্টে গিয়ে প্রভুপাদের সাথে যে এক দু বক্তা আছে ওনার সাথে বসে শুনতো প্রভুপাদকে, আর প্রভুপাদ ওই রকম বসে ওখানে পড়াশোনা করছে ইয়া লিখছে কিছু, তো উপেন্দ্র ওখানে বসে ওনাকে দেখতো, মানে ওনার সাথে বসতো ওখানে। আর 10 মিনিট পরে প্রভুপাদ দেখে ওনাকে বলবো ঠিক আছে এখনই বয়স, আর মানে কিছু এরকম কিছু কিছু সময় যখন সময় পায় প্রভুপাদের সাথে থাকতে উনি চেষ্টা করতো। আর যে সময় লঞ্চ প্রসাদ পেত ওই সময় প্রভুপাদের কাছে যেত, আর প্রভুপাদ ওনার প্লেট থেকে কিছু রাইস, সবজি, চাল সবজি নিয়ে একটু চাপাতি রুটির উপরে রেখে ওই উপেন্দ্রকে দিতে প্রভুপাদ। তো মানে প্রসাদম তো একই জিনিস, কিন্তু মানে সব ভক্তরা তো নিচে প্রসাদ নিচ্ছে মন্দির হলে, উপরে প্রভুপাদ অ্যাপার্টমেন্ট নিচে, তো ওনার কাছে গিয়েছেন, ওনাকে চাপাতি রুটি ভিতরে। তো উপেন্দ্র লাগছে কি এই প্রভুপাদ আমাকে, উনি এরকম অভিজ্ঞতা ওনার রয়েছে কি যে প্রভুপাদ আমাকে হাতে দিচ্ছে, এটা খুব বেশি কৃপার টেস্ট, বেশি ভালো রুচি আস্বাদন আছে এখানে। একদিন উপেন্দ্র প্রভুপাদের সাথে একাই ছিলেন, তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছেন কি আপনি এখনই আপনার গার্লফ্রেন্ডের সাথে থাকছে ওর নেশা করছে? মানে দ্বিতীয়বার উপেন্দ্র ভিতরে দেখেছে কি প্রভুপাদ আমার সব মনের কথা সব বুঝতে পারি, আমার সব জীবনীকে জানি উনি। তারপর উপেন্দ্র বলছে হ্যাঁ, উনি বলেছেন হ্যাঁ আমি থাকছি, কিন্তু আমি করছে না, এরকম বলেছেন। তো প্রভুপাদ বলেছেন এটা ভালো, উনি করছে না, উনি বলতে চাই যাচ্ছে, প্রভুপাদ ওনাকে ওখানে কেটে দিয়েছে, বলেছে এটা ভালো নেই। তখন উনি বলছেন স্বামীজি আমি এখনই অবৈধ স্ত্রীর সঙ্গে করছে না। প্রভুপাদ বলছেন এক পুরুষ মানে একটা ছেলে আর একটা মেয়ে, হ্যাঁ, আর একসাথে থাকছে আর বলছে কি আপনি মাইথুন করছে না, মানে মাইথুন হবে ওখানে, তো আপনি ওখানে থাকবে না, আমার সাথে এসে পাস করুন। তো উপেন্দ্র বলছে খুব খুশি, আমি বলছে ঠিক আছে এখনই আমি চলে আসবো। তারপর অ্যাপার্টমেন্টে গিয়েছেন, কিছু জিনিসপত্র নিয়েছেন, ওনার বেশি কিছু নেই, যতটুকু দরকার অত নিয়েছেন, বাকি সব ওখানে ছেড়ে দিয়েছে, ওনার গার্লফ্রেন্ডকে ওখানে ছেড়ে দিয়েছে, ওনার কাছে ছেড়ে দিয়েছে সব কিছু, আর প্রভুপাদের অ্যাপার্টমেন্টে এসে সামনে রুমে শিফট হয়ে গেছে। এখনই প্রভুপাদের পার্সোনাল সার্ভেন্ট হিসাবে উনি সেবা নিযুক্ত হয়ে গেছে সেবায়। প্রভুপাদ ওনাকে বলেছেন কি আপনি পোস্ট অফিসে যে জব করছে আপনি ওটা জব কন্টিনিউ করুন। তো উনি প্রভুপাদ উনি জব মানে জবে যেত, আর জব কমপ্লিট হওয়ার পর রাত্রিবেলা উনি একটু দেরি করে আসতো, রাত্রি। আর প্রভুপাদ ওনার জন্য ডোরকে খোলা রাখে, অ্যাপার্টমেন্টের ডোরকে খোলাই রাখতো যখন উনি রাত্রিবেলা আসে। আর উপেন্দ্র এসে তারপর ডোরকে উনি লক করে তারপর ওনার স্লিপিং ব্যাগে উনি ঘুমাতো, আর কিছু সময় পরে উনি আবার শব্দ শুনতো। প্রভুপাদ তো ডিকটেশন দেয় না, রাত্রিবেলা উঠে বুক ট্রান্সলেশন করার জন্য, টিচিংস অফ লর্ড চৈতন্য ওই সময় বইকে লিখছেন। তো উনি দেখতো আবার ঘুমাতো, দেখে আবার ঘুমাতো, 6টা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতো। তো এইভাবে প্রভুপাদের মানে খুব কাছাকাছি উপেন্দ্র সঙ্গ পেয়েছেন আর খুব খুশি ছিলেন, আর উনি ভেবেছেন আমি শুধুমাত্র এই প্রভুপাদের কুকুর হয়ে থাকবো। এরকম উনি অনেকবার ভক্তদের সাথে এরকম উনি বলতেন। একবার উপেন্দ্র ভাগবতম থেকে পড়ছে, কি ভাগবতমে লেখা আছে দ্য হোল সাবজেক্ট ম্যাটার, মানে এই সব বিষয় যা আছে ভাগবতে
ওটা সব কার মুখ থেকে আমি শুনছি? শিল সুখদেব গোস্বামী। আর যে কোনো একান্তিক ভাবে ভক্তরা, যে কোনো ব্যক্তি শ্রবণ করে এই সন্দেশকে, চিন্ময় জগৎ থেকে যে সন্দেশ আসছে উনি অবশ্যই দিব্য রস আস্বাদন করতে পারবে। এই রস যে আছে যারা জগতিক যে সুখের রস থেকে সম্পূর্ণভাবে বিপরীত, ভিন্ন। আর এই যে ফল যে আছে শ্রীমদ্ ভাগবতম, পাকা ফল, রাইপ অ্যান্ড ফ্রুট, এটা হঠাৎ করে উপর থেকে নিচে পড়ছেন না। এটা উপর থেকে কৃষ্ণলোক থেকে এই পরম্পরায় এই কোনো জায়গাতে নিচে পড়ে না, ওটা হাত থেকে ট্রান্সফার হয়ে এখানে পাকা ফল, মিষ্টি ফল আমার কাছে আসছে। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন, আপনার কোনো প্রশ্ন নেই? তো উপেন্দ্র দেখেছেন বই ভিতরে, না না স্বামীজি, যে কিছু আপনি বলছেন আমি সব কিছু স্বীকার করছেন। তো প্রভুপাদ ছেড়ে বসে শুনছেন, তো বলেছে, এক হেসে বলেছেন, ঠিক আছে আপনি কন্টিনিউ করুন, পড়বেন। মানে উনি পড়ছে, মাঝখানে প্রশ্ন করেছেন, বললেন আপনার কোনো প্রশ্ন? না না, আমি সব কিছু, যে কিছু আপনি লিখেছেন সব আমি ঠিক আছে, ওকে ঠিক আছে পড়ুন। উনি হাসতে বলেছেন, ঠিক আছে কন্টিনিউ করুন। তারপর এভাবে প্রভুপাদ ওনাকে বলেছেন কীভাবে বইকে ধরতে হবে, দু হাতে কীভাবে মানে রাখতে হবে উপরে। আর এইভাবে উপেন্দ্রকে মানে রেগুলার কীভাবে বই পড়তে হবে সব কিছু অ্যাডভাইস দিতেন। আর উপেন্দ্র খুব উৎসাহ পাতেন কি ডাইরেক্ট আমার গুরুদেব দিকে আমি এরকম যদি মানে এরকম বই পড়ে, যদি আমি বই পড়ে তাহলে আমার গুরু খুব খুশি হবে, এই জিনিস উনি বুঝতে পেরেছেন। আর ওনার আর উৎসাহ বাড়ছে। কিন্তু উপেন্দ্র ভিতরে এখনই মানে কাম বাসনা দ্বারা পীড়িত ছিলেন উনি। তো উনি ভেবেছেন আমাকে বিয়ে করা উচিত, এরকম ভাবছে। কিন্তু উনি ভিতর থেকে একটু কনফিউজ ছিলেন কি এখনই তো কৃষ্ণ ভাবনাময় এই ভিতরে বিয়ে মানে কিভাবে হতে হবে, কিভাবে হবে। যদি ওনার মানে ডাউট কি সংশয়, যদি আপনি কোনো মেয়েকে, আপনার কোনো মেয়ের প্রতি আপনার প্রেম নেই, তাহলে আপনি ওই মেয়েকে কিভাবে বিয়ে করতে পারবো? আর যদি আপনি কারোর সাথে বিয়ে করে তাহলে তারপর ওনার প্রতি প্রেম নেই আপনার, তাহলে ওনার সাথে মৈথুন কীভাবে করতে পারবো? তো এরকম ওনার প্রশ্ন ছিলেন যে স্বামীজির সাথে উনি জিজ্ঞাসা করতে চাইছেন। কিন্তু মানে সুযোগের জন্য উনি খুঁজছে কোন সুযোগ নিয়ে, আর ওনার অত সাহসও পাচ্ছেন না। তো একদিন উনি প্রভুপাদের রুমে গিয়েছেন। প্রভুপাদ ওনার রুমে এক সাইড থেকে আরেক দিকে হাঁটছে, হ্যাঁ, এক কোনা থেকে আরেকটা কোনা হাঁটছে। আর তারপর উপেন্দ্র ভেবেছেন এখনই আমি জিজ্ঞাসা করব প্রভুপাদকে। তো উনি শুরু করেছেন, স্বামীজি কি আমি একটা প্রশ্ন করতে পারবো? তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ। আর উনি হাঁটছে তো রুকে গেছে, দাঁড়িয়ে হ্যাঁ। যদি একটা পুরুষ ছেলে একটা মেয়ের আলাদা হয় থাকে, তাহলে মানে মেয়ে অন্য জায়গা আছে, আমি দূরে থাকে, পুরুষ যদি মেয়ে দূরে থাকে, তাহলে উনি কিভাবে ওনাকে প্রেম করতে শিখব? প্রভুপাদ আবার হাঁটতে শুরু করেছেন, বলেছেন জব করতে করতে বলেছেন, জব করছেন হাঁটা শুনছে, হাঁটছে, জব করছে বলেছে। আর সঙ্গে তারপর ওনাকে দেখে বলেছেন প্রেম তো কৃষ্ণের জন্য। তারপর উনি হাঁটতে হাঁটতে ওখানে জানলা আছে, জানলার কাছে গিয়ে নিচে দেখেছে আপনার একটা মেয়ে চাই। নিচে রাস্তায় অনেক মেয়েরা যাচ্ছে,
একটা মেয়েকে চুজ করুন, চয়েস করুন। কোনো মেয়ে যাচ্ছে রাস্তায়, এই জড় জগতে কোনো প্রেম নেই, প্রেম শুধুমাত্র কৃষ্ণকে। আস্তে আস্তে উনি প্রভুপাদের প্রভাবে চলে আসছে উপেন্দ্র, আর তারপর থেকে উনি আস্তে আস্তে ওনার এই যে কাম বাসনা সব কমিয়ে যাচ্ছে। তারপর উনি একটু অভিজ্ঞতায় এসেছেন কি আমি এই শরীর নেই, আমি হচ্ছে আত্মা, আর আত্মার মেন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে প্রেম করতে হবে। আর এক শুদ্ধ ভক্ত স্বামীজির জন্য তো প্রেম মানে কৃষ্ণ, মানে এরকম এরকম যে দিন পড়ছে উপেন্দ্র, ওনার ভিতরে এই ভাব বাড়ছে আমি প্রভুপাদের সেবক হয়ে থাকব। তো নিজে হর সময় চিন্তা করছে আমি মানে প্রভুপাদের জন্য কি আমি খাবার মানে কিনতে হবে, আমাকে খাবার জন্য কি কি কিনতে হবে, আর যদি আর সুবিধা মানে প্রভুপাদ ভালো থাকতে কি কি সুবিধা দরকার আমি কি কি আমি ওনাকে দিতে পারবো। মানে এই মানে এখনই ওই রকম ভাবে উপেন্দ্র স্বামীজিকে সেবা করছেন। এইভাবে একবার উনি স্বামীজিকে সেবা কিভাবে করব এরকম ইচ্ছা করতে করতে একটা শপকে গিয়েছেন, আর উনি শুনেছেন কি ভারত দেশ থেকে কিছু নতুন পেন্টিং প্রিন্টস এসেছেন। তো উনিকে গিয়ে দেখেছেন অনেকগুলো ছবি ছিলেন, কৃষ্ণের ছবি ছিলেন। তো উনি ভেবেছেন এটা ভালো লাগবে, তো উনি কিনে নিয়ে এসেছেন স্বামীজির কাছে। তো প্রভুপাদের রুমে প্রভুপাদ ছিলেন আর অন্য ভক্তরা ছিলেন। তো উপেন্দ্র এসে প্রভুপাদের সামনে ডেস্কে এই সব ছবিগুলো রেখেছেন, কি প্রভুপাদ দেখবে, একটা একটা রেখেছেন, 1 বাই 1 রাখছে। তো প্রভুপাদ কি বলবে উনি দেখতে চাই, ওনার রেসপন্স কি। जैसे और প্রভুপাদকে উনি দেখছে প্রভুপাদ কি বলবেন, একটা একটা ফটো লাগছে। তো প্রভুপাদ দেখছে সবগুলো পেন্টিং ফটোসকে, একটা ফটো মানে উনি খুব খুশি হয়েছেন, সব কৃষ্ণের বিভিন্ন ছবি আছে। তারপর হায়গ্রীবা তো দেখে বলেছেন এটা মানে যে পেন্টিং আছে এটা কিছু মানে অত কিছু কোয়ালিটির ব্যাপারে কিছু কথা বলছে, অত ভালো নেই, কিছু এরকম কিছু বিট গারিশ। তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ কোনো টেকনিকে পেন্টিং করেছেন, অত ভালো নেই কিছু। প্রভুপাদের টেকনিক ও তো ম্যাটার করবে না, মুখ্য জিনিস আছে এই ছবির ভিতরে যে কৃষ্ণকে যেরকম মানে পেন্টিং করেছেন এই বৈদিক শাস্ত্রের মানে যেরকম উল্লেখ করা হচ্ছে ওই রকমই ওই লোক পেন্টিং করেছেন। আর এক ভক্তের জন্য এই রকম ছবি কৃষ্ণ থেকে অভিন্ন। তারপর প্রভুপাদ সিলেক্ট করেছেন একটা পেন্টিং জনার খুব পছন্দ হয়েছে, যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর বাঁশি বাজাচ্ছে, আর ওটা মানে চন্দ্রমার আছে, চন্দ্রমা নাইট মুনলাইট, আর যমুনা নদী তটে দাঁড়িয়ে আছে। আর এই কৃষ্ণের ছবিকে দেখে বলেছেন এই কৃষ্ণকে বলা যায় গোবিন্দ। তারপর প্রভুপাদ ওই ছবিকে হাতে নিয়ে বলেছেন স্মেরাম ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিম वंशीन्यस्तादर किशलयाम उज्ज्वलां चंद्रकेन गोविंदाख्यं हरितनुमिता केशितीर्थोपकण्ठे मा प्रेक्षिस्तास्तव यदि सखे बंधु संगे स्थिरंग। और তারপর উনি একটু পেপারকে নিয়ে লিখতে শুরু করেছেন প্রভুপাদ। আর সবাই দেখছে কি লিখছে প্রভুপাদ। আর প্রভুপাদ লিখছে জোরে এই শ্লোককে বলে লিখছে, অনুবাদ লিখছে। হে প্রিয় বন্ধু, যদি আপনাকে এখনই জাড়জগতিক জীবন, সমাজ, বন্ধুত্ব, আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন রকম উপভোগ করতে চাই, তাহলে আপনি এই গোবিন্দকে দর্শন করতে যাবেন না, যে এই ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছে, হাসছে আর বাঁশি বাজাচ্ছে,
আর ওনার এই চন্দ্রমার কিরণে ওনার যে অদর খুব প্রকাশিত হচ্ছে, ওনাকে গিয়ে দর্শন করবেন না। এরকম অনুবাদ ওখানে লিখেছেন। তারপর প্রভুপাদ বলেছেন, যমুনা আপনি এটা ভালো করে লিখতে পারবো। প্রভুপাদ জানি যমুনাকে ক্যালিগ্রাফি জানি, যমুনা মাতাজিকে ক্যালিগ্রাফি মানে ও এরকম হ্যান্ড রাইটিং ভালো লিখতে পারে। তো উনি বলেছেন ওটা আপনি লিখে ওটাকে প্রিন্ট করে ওয়ার্স মানে এই শ্লোককে প্রিন্ট করে আপনি এই অনুবাদকে লিখে তার নিচে এই মানে ছবির সাথে এটাকে যেখানে আমি বসে মন্দিরে আমি যেখানে বসে আমার সামনে ওটা রেখে দেন, কি আমি কীর্তনের সময় ওটাকে দর্শন করতে পারি, ওই রকম জায়গাতে রেখে দেন। উপেন্দ্র মানে ভেবেছেন আর প্রার্থনা করছে কি আমি যদি শুধুমাত্র এই স্বামীজিকে যদি নিষ্ঠা সহকারে যদি সেবা করি, তাহলে ওই স্বামীজিকে যত কৃষ্ণের প্রতি প্রেম আছে, তাহলে ওনার সঙ্গের প্রভাবে আমি কিছু চিন্ময়ী মানে স্তরে আমি চলে যেতে পারবো। আমাকে তো নিজেকে তো এরকম গোবিন্দকে দর্শন করতে পারবো না, যেরকম স্বামীজি দর্শন করছে ওই রকম আমি করতে পারবো না, কিন্তু আমি যদি উনি শুদ্ধ ভক্ত, গোবিন্দের শুদ্ধ ভক্ত, যদি ওনাকে আমি সেবা করি, এইভাবে ওনাকে সেবা করি আমি শুদ্ধ হতে পারবো। আমি শুধুমাত্র এই স্বামীজির কুকুর হতে চাই। এরকম উপেন্দ্র বলতে বলতে মানে অ্যাপার্টমেন্টে চলে গেছে। তো নিউ ইয়র্কে তো ছেলেরা ওখানে প্রভুপাদ তো অলরেডি ওনাকে নির্দেশ দিয়েছেন মিস্টার প্রাইসকে আর 1 টাকা দিতে হবেন না জায়গা কিনতে, ও বিল্ডিং কিনতে, কিন্তু প্রভুপাদ বিল্ডিং চাই। তো উনি ব্রহ্মানন্দকে লিখেছেন মার্চ 4 তারিখে কি আমি আশা করছি আমি নেক্সট যেই সময় নিউ ইয়র্কে যাব ওই নতুন বাংলায় নতুন বিল্ডিংয়ে আমি প্রবেশ করব। আর রায়রামকে লিখেছেন মার্চ 7-এ আমি খুব খুশি শুনতে কি ব্রহ্মানন্দ আপনি সবাই মিলে মানে এত রিস্ক নিচ্ছে কৃষ্ণের জন্য, অবশ্যই আপনার মানে খুব খ্যাতি হবে কৃষ্ণ ভাবনামৃতে। কিন্তু প্রভুপাদ চাইছে নাকি এইরকম লোকের মাধ্যমে উনি টকিয়ে যায়, উনি প্রতারণা করে ওনাকে চিটিং করে। আর ওখানে প্রভুপাদ ওরকম লেটারে লিখে দিয়েছে। কারণ এইদিকে কি হচ্ছে, প্রাইস ওই ভক্তকে মানে ডিভোটিসকে জিজ্ঞাসা করছে আমার ফ্রেন্ড আছে মিস্টার হল, ওনাকে তো $5,000 তো দিতেই হবে, যদি আপনি ওনাকে $5,000 দেন তাহলে উনি $20,000 নিজে থেকে দিয়ে ওটা সব মিলে যে ওনার আসল ওনার আছে বিল্ডিংয়ের মিস্টার টেলর ওনাকে দিয়ে দেবে, ডাউন পেমেন্ট করে দেবে, ফার্স্ট পেমেন্ট হয়ে যাবে ওনার এরকম। কিন্তু প্রাইস চাইছে ব্রহ্মানন্দ প্রথম এই জিনিসকে বুঝতে হবে কি এই আমেরিকাতে এইরকম মানে যদি বিল্ডিং কিনতে হয় এই পদ্ধতি, এই জিনিসকে বুঝতে হবে আর তাড়াতাড়ি টাকা দিতে হবে যদি সত্য ওনার খুব সিরিয়াস এই বিল্ডিং কিনতে। তো ব্রহ্মানন্দ প্রভুপাদকে লিখেছেন কি বলুন এই $5,000 উনি প্রভুপাদ অলরেডি টাকা ওনার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, এখন টাকা নেই ওনার কাছে। তো প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন কি প্রভুপাদ একটু $5,000 আপনি পাঠিয়ে দেন আমার অ্যাকাউন্টে, এখানে ইসকন অ্যাকাউন্টে যে আমার এখানে আছে, তো দরকার আছে এখানে। তো প্রভুপাদ বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলেছেন আপনি ওখানে এই যে দেবে টাকা ওনাকে চেকে সাইন করে দেবে না, সাইন প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন, আপনি ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট ওখানে সেক্রেটারি সৎস্বরূপ মহারাজ দুইকে সাইন করতে হবে। আপনি মেন এই দেখুন এটা কিনতে আপনি তো মেন সাপোর্ট, ওখানে কীর্তানন্দ আপনাকে হেল্প করছে, কিচেন ডিপার্টমেন্ট দেখছে উনি কীর্তানন্দকে, কিন্তু আপনি সবাই দেখতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন এই চেক কার নামে কাটবে, মিস্টার টেইলর আসল ওনার আছে ওনার নামে কাটতে হবে, মিস্টার হলের নামে কাটতে হবে না। এই দেখুন প্রভুপাদ বলেছে এই টাকা এই সংস্থা এইসব তো আপনার, তো আপনি যেরকম চাই টাকা খরচ করতে আপনি করুন,
এটা আমার কর্তব্য, আপনার আমি ভালো চাই, সেই জন্য আপনাকে এরকম অ্যাডভাইস আমি সুযোগ আমি আপনাকে দিচ্ছি। তারপর ওখানে মানে টাকা ট্রান্সফার করে দিচ্ছে 5,000 টাকা প্রভুপাদ। আর ওখানে মিস্টার প্রাইস ব্রহ্মানন্দকে ইনভাইট করেছেন, চলুন আপনাকে একটু মিস্টার হলের সাথে একটু মিটিং করব। আর উনি বলেছেন চেক নিয়ে আসুন, 5,000 টাকার চেক নিয়ে আসুন, আমি হলের সাথে দেখা করে যাব। তারপর রাস্তায় প্রাইস মিস্টার হলের বিষয়ে ব্রহ্মানন্দকে বলছে কি, এই মিস্টার হল যে আছে রিয়েল এস্টেটের ব্যাপারে অনেক বড় ডিলার, এই ম্যানহাটনে মানে করোড়পতি, এই ওনার মতো কেউ নেই, ওনার কাছে বড় বড় বিল্ডিং আছে, বড় বড় মাখান আছে, সেই জন্য উনি অনেক বড় মানুষ। তো তারপর মিস্টার হলের অফিসকে নিয়ে গেছে ব্রহ্মানন্দকে, উনি দেখেছে কি বাবা এত বড় অফিস, এত মানে হলিউড ফিল্মে যেরকম দেখেছেন বড় কনফারেন্স রুম, ওটা থেকে 10 গুণা বড় আছে। মানে ওনার যেখানে উনি মন্দির আছে, মন্দির থেকে 10 টাইমস ওটা শুধু অফিস হল আছে, অফিস ঘর, এত সুন্দর মানে দেখছে, ওটা বড় টেবল ও সব কিছু যে জিনিসপত্র দেখে। আর ওখানে টেবলের সামনে উনি বসে আছে মিস্টার হল, আর মানে ওটা একটু অন্ধকার আছে, শুধু স্পটলাইট ওনার উপরে পড়ে আছে। হ্যাঁ, আর তারপর উনি দেখেছে কি সামনে অনেক ব্যাটারি অপারেটেড টেলিফোন আছে, মানে কথা বলছে, মাঝে মাঝে ফোন আসছে, ফোন তুলছে, কথা বলছে, ফোন তুলছে, বাত করছে, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে লোক ফোন করছে। তো এরকম মিস্টার হল ব্রহ্মানন্দের সাথে বলছে, ইয়াং ম্যান, আচ্ছা আপনি যুবা মানুষ, আপনাকে একটু বিল্ডিং কিনতে চাই, আমি আপনাকে সাহায্য করব। খুব ভালো বিল্ডিং যে আপনি দেখেছেন, নিউ ইয়র্কে আছে, এটা ল্যান্ডমার্ক বিল্ডিং ওটা। তারপর কথা বলছে, ওনার গার্লফ্রেন্ড ফোন করেছেন, ওখানে অন্য জায়গাতে কোনো ক্যারিবিয়ানে বোটে আছে ওনার গার্লফ্রেন্ড, ওখান থেকে ওনার সাথে কথা বলছে। তারপর ফোন রাখছে, আবার বলছে ব্রহ্মানন্দকে। তো মিস্টার হল এরকম মানে ব্রহ্মানন্দকে বলছেন একটা কন্ট্রাক্ট সাইন করুন। তো ব্রহ্মানন্দ ভাবছে, হ্যাঁ স্বামীজি তো বলেছেন কন্ট্রাক্ট সাইন করতে, তো এখানে কন্ট্রাক্ট আছে, তাহলে আমি সাইন করব। আর উনি বলে অ্যান্ড অলসো ইউ নো দ্যাট, উনি জানি কি এই $5,000 ছাড়া আমার কাছে আর টাকা কিছু নেই, এই ব্রহ্মানন্দ প্রভু। আর ওর কোনো জায়গা থেকে টাকা আসবে ওটা কোনো ইয়ে নেই, সব জানি, উনি জানি, ইনি জানি, দুইজন জানি। কিন্তু ব্রহ্মানন্দ ভাবছে, কিন্তু স্বামীজি তো বিল্ডিং চাই। আর স্বামীজি তো মানে $1,00,000 মানে ও তো দামি বিল্ডিং চাই। আর অনেকবার বলেছেন এরকম বিল্ডিং আমাকে কিনতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আর ব্রহ্মানন্দ ভাবছে স্বামীজি তো চাইছে এরকম বিল্ডিং, তো আমাকে কিছু তো আর কন্ট্রাক্ট সাইন করার জন্য বলছেন, তো কন্ট্রাক্ট সাইন করতে হবে। ঠিক আছে, স্বামীজি কৃষ্ণের উপরে মানে ভরসা রেখে উনি ভেবেছেন, মানে এই জিনিস মানে উনি ভাবি নেই বাকি টাকা কোথায় থেকে আসবে। উনি এখনই স্বামীজি চাইছে বড় বিল্ডিং কিনতে, বাস আমি কন্ট্রাক্ট সাইন করবো, ও সাইন করে দিয়েছে। এরকম বড় ভেবেছেন উনি কি, যত এরকম করোড়পতির লোক আমাকে যদি হেল্প না করে, তাহলে কীভাবে অত বড় বিল্ডিং আমি কিনবো। আর মিস্টার প্রাইস তো উনি হর সময় আমার সাথে আছে, আমাকে হেল্প করে সাহায্য করে আসবে সে। আর মিস্টার হল তো বলছে সব ঠিক হয়ে যাবে, আপনার বিল্ডিং পেয়ে যাবো, এরকম উনি আশ্বাসন দিচ্ছে, এত বড় মানুষ। তো অবশ্যই আমি পেয়ে যাবো বিল্ডিং, হয়ে যাবে কাজ। আর এখনই তো হয়ে যাবে কি, এখনই হচ্ছে, এরকম উনি ভাবছে, কেন এত বড় মানুষ আমাকে আশ্বাসন দিচ্ছে, আর আমার কাছে তো কোনো টাকা নেই আর বেশি। তো ফাইনালি উনি ভেবেছেন ঠিক হয়ে গেছে, তারপর কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, ডিল হয়ে গেছে। আর ওনাকে উনি $5,000 চেক মিস্টার হলকে দিয়ে দিয়েছে ব্রহ্মানন্দ প্রভু। যে মুহূর্তে মানে ব্রহ্মানন্দ প্রভু মিস্টার হলকে চেক দিয়ে অফিস থেকে বেরিয়ে এসেছেন বাইরে মিস্টার প্রাইসের সাথে, আগে কথা ছিল $20,000 উনি দেবে। কিন্তু যেই মুহূর্তে উনি $5,000 দিয়ে বাইরে এসেছেন, প্রাইস ওনার সাথে সাথে আসছে, বিল্ডিং উপর থেকে নিচে নামানো পর্যন্ত উনি বলেছেন
মানে ওনার গালায় দে বলেছে, মানে এরকম ফ্রেন্ডলি বলেছেন, আস্তে আস্তে কথা। আপনি এখনই তো জানতেই হবে বাকি টাকা আপনাকে সবাইকে জোগাড় করতেই হবে। তো এমনিভাবে বলেছে মিস্টার হল, মানে মিস্টার প্রাইস ব্রহ্মানন্দকে হাসতে হাসতে সব কিছু ওনার মাথায় নামিয়ে দিচ্ছে। তো আর এইরকম ওনার ব্যবহারে একটু চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা সব মিস্টার প্রাইসের একটু চেঞ্জ হয়ে গেছে। উনি বলেছেন আগে তো উনি বলেছেন, আগে এরকম বলতো আপনি চিন্তা করবেন, আপনি শুধুমাত্র $5,000 দেন, বাস বাকি সব আমি করে নেব, হল করে নেব, এরকম বলতেন। কিন্তু এখনই বলছে আপনি সবাইকে ব্যবস্থা করতে হবে। আর মিস্টার প্রাইস বলেছেন কি লিগাল, মানে লিগালের কথা, লিগালি তো আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন, লিগালি কে রেসপন্সিবল, দায়িত্ব কার পয়সা দিতে, টাকা দিতে। তো মিস্টার তার আগে বলেছে লিগালি তো দায়িত্ব কৃষ্ণা সোসাইটি যে আছে ওনাকে তো টাকা পেমেন্ট করতে হবে লিগালি। উনি তো মুখে কথা বলেছেন আমি দেবো দেবো, কিন্তু পেপারে তো কিছু নেই ওটাকে উনি দেবে। হ্যাঁ, ও শুধু মুখে আশ্বাসন দিয়েছেন। তাহলে উনি ভাবছে মিস্টার হল এত ধনী ব্যক্তি বলেছেন, উনি আমাকে সাহায্য করতে বলেছেন, হেল্প করবে বলেছেন, তাহলে কোথায় হেল্প করছে। তারপর মিস্টার প্রাইস আবার বলেছেন হ্যাঁ সব আমি সবাই মিস্টার হল সব হেল্প করবে, কিন্তু আপনার পক্ষে থেকে আপনাকে তো কিছু করতে হবে। তো আপনাকে কি করতে হবে, এই মাসের মানে শেষে পর্যন্ত $20,000 দিয়ে দিতে হবে। আর যদি উনি $20,000 দিতে পারেন না, তাহলে আপনি যে $5,000 দিয়েছেন ওটা খতম, শেষ, ওটা পাবে না, বিল্ডিংও পাবে না, $5,000ও পাবে না। মানে ব্রহ্মানন্দ প্রভু যত পর্যন্ত উনি বাড়ি মানে মন্দির ফিরে এসেছেন 26 সেকেন্ড অ্যাভিনিউ নিউ ইয়র্কে, উনি বুঝে গেছে আমি সম্পূর্ণরূপে উনি আমাকে চিট করেছে। আর ভিতর থেকে খুব মানে মানে হতাশ হয়ে গেছে উনি। আর উনি সব ভক্তরা যে ওখানে ছিলেন অনেক সব বলেছেন কী কী হয়েছেন। তো সব বলেছেন কেন কেন আপনি এরকম করেছেন। তারপর ব্রহ্মানন্দ শিলা প্রভুপাদকে ফোন করেছেন, স্যান ফ্রান্সিসকোতে প্রভুপাদ আছে, ওনাকে ফোন করেছেন। আর যেরকম উনি বলেছে কথা মিস্টার প্রাইসে কি উনি এরকম $5,000 ওনাকে দিয়ে দিয়েছে। তো প্রভুপাদ সঙ্গে অল অফ ইট ইজ গন, সব কিছু শেষ। তো ব্রহ্মানন্দ বলেছেন হ্যাঁ, যখন উনি হ্যাঁ বলেছেন প্রভুপাদ আর কিছু কথা বলেননি, উনি ফোনকে ওখানে ছেড়ে দিয়েছে, মানে ফোনকে হ্যাং করে দিয়েছে। তো তারপর ব্রহ্মানন্দ প্রভু ফোন লাগিয়ে দিয়েছে আর উনি খুব ভয় পেয়ে গেছে। আর নেক্সট দিন সবাই ভক্তরা মিটিং করছে মিলে প্রভুপাদের ওখানে অ্যাপার্টমেন্ট রুমে, কী করবো তাহলে এখনই। তাহলে গর্গমণি আবার প্রভুপাদকে কল করেছেন একটু সাহস করে, কী করতে এখনই কী করবো, তাহলে এটা তো হয়ে গেছে বুঝিয়ে দিয়েছিলাম। তখন প্রভুপাদ ওনাকে বলেছেন একটা কাজ করতে পারবো, এখনই ব্যাংকে ও চেককে স্টপ করে দেবেন প্রসেসিং। তো মানে উনি তো খুব স্মার্ট বলে দিয়েছে প্রভুপাদ, কিন্তু অলরেডি দেরি হয়ে গেছে। যে সময় ফোন করেছেন রায়রাম তো খুশি হয়ে গেছে, ও প্রভুপাদ এত ভালো আইডিয়া দিয়েছেন। উনি ফোন করেছেন ব্যাংকে, বলেছেন অলরেডি চেক পাস, মানে চেক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, উনি ক্যাশ করে নিয়েছে অলরেডি। তারপর ওনার একটু গোল্ডস্মিথ ছিলেন ওনার লয়ার বন্ধু, ওনাকে জিজ্ঞাসা করেছেন, বলেছে আপনার তো লিগালি দেখে তো আপনার কেস খুব উইক আছে, লিগালি আপনার স্ট্রেংথ নেই কেসে। আর প্রাইস আর হল দুইজন লিগালি কোনো জায়গা থেকে বাধ্য নেই কি আপনাকে $20,000 দেবে। ওই তো উনি বলেছেন কিন্তু মুখে, কিন্তু লিখিত কোনো জায়গাতে নেই। আর আপনি $5,000 ওনাকে দিয়েছেন, তো মানে আর উনি বলছে এখন $20,000 আর দিতে হবে।
ঠিক আছে, আপনি এই কেস করতে পারবো কি উনি ফ্রড করছে, উনি ফ্রড এরকম, কিন্তু এই $5,000 পাওয়ার জন্য যত আপনি কেস ফিস, কোর্ট ফিস এত অনেক কস্টলি হয়ে যাবে। তারপর আস্তে একজন সবাই ব্রহ্মানন্দ, সৎস্বরূপ, কীর্তানন্দ, রায়রাম, গর্গমণি সবাই প্রভুপাদের যত চিঠি লিখেছেন অনেক আগে এই বিষয় নিয়ে অনেকবার সাবধান করেছেন না, সব খুলে দেখছে আর বলেছেন কি আমাকে অনেকবার প্রভুপাদ আগেই সাবধান করেছেন, কিন্তু আমি একটু বড় ভুল করেছিলাম কি আমি ওনার আদেশকে পালন করিনি। উনি বলেছেন, বারবার বলেছেন আমাকে বিশ্বাস করতে হবে না, এই ব্যবসায়ী লোক ওনাকে বিশ্বাস করতে হবে না। হ্যাঁ, আর উনি বিশেষ রূপে বলেছেন চেক ওনারের নামে দিতে হবে, ওই যে হলকে দিতে হবে না ওনার নামে, কিন্তু ফলো করেনি। তো কিছুদিন পরে প্রভুপাদ আবার এক চিঠি লিখেছেন। There were admonishments, মানে একটু বোকা দিয়েছেন অবশ্যই, কিন্তু সবাই ভেবেছেন ওনার থেকে এরকম বোকা মানে খাওয়া খুব দরকার, ভালো, মানে উনি তো এরকম ফোন হ্যাং করে দিয়েছে, ওটা থেকে ভালো উনি কথাই বলছেন, ওটা থেকে ভালো উনি আমাকে বোকা দেয়। উনি সোজা লিখেছেন প্রভুপাদ, বাট ইউ হ্যাভ নট ফলোড মাই ইনস্ট্রাকশনস অ্যান্ড নাও ইউ আর ইন ট্রাবল। আপনি আমার নির্দেশকে পালন করেনি আর আজকে আপনি সমস্যায় পড়ে গেছে। তারপর উনি লিখেছে রায়ারামকে, ইউ আর অল ফুলিশ বয়েস। আপনি সবাইকে চিঠি লিখেছেন, তো রায়ারামকে লিখেছেন আপনি সব মূর্খ। আমি অনেকবার আপনাকে চেতাবনী দিয়েছিলাম লাস্ট সময় পর্যন্ত কি আপনি চেক দিতে হবে না যত পর্যন্ত এগ্রিমেন্ট ফাইনাল না হয়। আপনি এরকম চেক দিয়েছেন, এরকম টাকা দিয়েছেন, প্রভুপাদের একটু উপমা দিয়েছেন ওকে বুঝাতে কি ভুল করেছেন উনি। দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড, এরকম কন্ট্রাক্ট সাইন করেছেন কি লাইক এ ম্যারেজ সেরেমনি উইথাউট দ্য প্রেজেন্স অফ ব্রাইড গ্রুম। মানে আপনি ম্যারেজ করে দিয়েছে কিন্তু কি ব্রাইড গ্রুম মানে ছেলে বিয়ে মানে কি হতে, হ্যাঁ हाँ हाँ वर কেউ নেই ওখানে, वर কেউ নেই। হ্যাঁ, তো এইরকম আপনি ভুল কন্ট্রাক্ট করেছেন। হ্যাঁ, সৎস্বরূপকে লিখেছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন কি স্যান ফ্রান্সিসকো ব্রাঞ্চ কি কিছু টাকা দেবে এই বাড়ি কিনতে। হ্যাঁ, কোথায় আপনার বাড়ি আছে, হ্যাঁ কোথায় কিনেছেন আপনি। হ্যাঁ, তো এরকম উনি লিখেছেন লেটারে। আর এই মিস্টার প্রাইস আর ওনার কোম্পানি আপনাকে ভালোই ঠকিয়ে দিয়েছে। আমি জানি না এত বড় ভুল করেছেন আর কে আপনাকে হেল্প করবে। আমার শুধু কৃষ্ণের একটা আশা কি আমি আপনাকে কিছু হেল্প করতে পারি। ওখানকার সব নিউ ইয়র্কে যে ছেলে সব আছে ওর ওনার লায়ার, উনি তো ভাবছি কি এ তো লিগালি কেস উतना স্ট্রং নেই, কিন্তু প্রভুপাদ এরকম ভাবছেন না। প্রভুপাদ তো এরকম লিখেছেন, আমি তো লয়ার নেই কিন্তু আমার একটু কমন সেন্স আছে, এখান থেকে আমি বুঝে যাচ্ছে কি মিস্টার হল আমার থেকে টাকা নিয়েছেন আর ওনাকে তাহলে এই বাড়ি কিনতে কিছু ফাইন্যান্স দিতে হবে। যদি ওনার কাছে টাকা নেই টাকা দিতে বিল্ডিং কেনার জন্য, তাহলে উনি অবশ্যই আমাকে চিট করছে, এটা তো সিম্পল কথা। সেই জন্য ওনাকে কোর্টে আমাকে নিয়ে যেতেই হবে, এরকম ক্রিমিনালকে কালপ্রিটকে ক্রিমিনাল কোর্টে নিয়ে উনি অপরাধ করেছেন, ক্রিমিনাল কোর্টকে ওনাকে নিয়ে যেতেই হবে। আর উনি এরকম ফ্রড ওটা জিনিস ওখানে প্রমাণ করতেই হবে। তারপর টেলিফোনিক কনভারসেশন, ব্রহ্মানন্দ তাকে ব্রহ্মানন্দের সাথে কথা বলে বুঝে গেছে কি এরকম মানে প্ল্যান করে উনি আমাকে চিট করেছেন। তো প্রভুপাদ বলছে আপনাকে একটু সাহস দেখাতে হবে, ব্রহ্মানন্দ প্রভুকে বলেছেন, আর কেউকে ছাড়তে হবে না। আমি তো প্রতিশোধ নেয় না, আমি রিভেঞ্জফুল নেই, কিন্তু কৃষ্ণের 1 টাকা
যদি কেউ নিয়ে যাবে ওটা আমি সহ্য করব না। তো এই সব মানে প্রপাত বুঝে গেছে কি এরকম সব লোক চিটিং করছে, তো ইয়াং ছেলে তো সব, সেই জন্য এই ব্যবসায়ী লোক ওনাকে চিট করে দিয়েছে। বাট ই সেড দে হ্যাড টু ট্রাই, কিন্তু প্রভুপাদ বলেছেন আপনি একটু ট্রাই করে বলো। যদি আমি বাড়ি কিনবো, নাহলে ওয়াপাস আমার টাকা ওয়াপাস ফেরত দিতে হবে ওনাকে ওয়াপাস। এই দুটো জিনিসে কিছু না কিছু হতে হবে। এখানে তো ওনার চিট করেছে আমাকে, কিন্তু এই দুটো জিনিস মধ্যে একটু করতে হবে। দেখুন কি করা যাবে, আপনার ইচ্ছা। তো প্রভুপাদ ওনার বয় যে লয়ার ছিলেন, ওই যে বয়সের লয়ার নিউ ইয়র্কে, ওনাকে পুরোটা লিখেছেন, ওনাকে একটু চিঠি লিখে দিয়েছে কি করতে হবে। তারপর এই ফাইন্যান্সিয়াল মিস্টার হলকে চিঠি লিখে চেয়েছেন, ওনারকে চিঠি, মিস্টার টেলারকে চিঠি লিখে দিয়েছেন, মিস্টার প্রাইসকে চিঠি লিখে দিয়েছেন, আর সবাইকে চেতাবনী দিয়েছেন আপনি সবাইকে আমি এক্সপোজ করব। হ্যাঁ, আমি যো দেখেছিলাম, যো হয়েছে সব কিছু এক্সপোজ করব আপনাকে। আর ব্রহ্মানন্দ তো কিছু বুঝতে পারছেন না। এখানে তো মানে স্বামীজি খুব সিরিয়াস, ওনাকে শাস্তি হতেই হবে আর আমার টাকা আমাকে ফিরে নিতেই হবে। আর এখানে ক্লিয়ার কি উনি চিট করেছেন, আর স্বামীজি ওনাকে কোর্টে নিয়ে যাবেই যাবে। মানে একদিক থেকে উনি ওনার শিষ্যকে তো বকা দিয়েছে, প্রভুপাদ ভুল করেছেন আপনি, কিন্তু ওনাকে ছাড়ছে না। যে চিটিং করেছেন প্রভুপাদ ওনাকে ছাড়তে চায় না। শিলপ্রভুপাদ মানে এখনই ও সব শিষ্যের জন্য উনি আশ্রয়, তো উনি ওনাকে সবাইকে একটু চিঠি লিখেছেন এই বিষয়ে কী করতে হবে, ঠিক আছে। তারপর এই ঘটনার পরে এরকম বলেছেন হয়ে গেছে, তারপর ঘটনার পরে সবাই মানে প্রভুপাদ এরকম বলছে কোর্টে নিয়ে যেতে হবে, শাস্তি করতে, কী করবো আমাকে, সব একটুখানি মানে একটু কনফিউশন আছে। তো প্রভুপাদ একটা লেটার লিখেছেন, ফরগেট দ্য চ্যাপ্টার, जो घटना হয়েছে তো ভুলে যান। টেক ইট ফর গ্রান্টেড দ্যাট কৃষ্ণা হ্যাজ টেকেন অ্যাওয়ে দিস মানি ফ্রম ইউ ফর ইউর ডেলিবারেট ফুলিশনেস। কৃষ্ণা আপনার থেকে টাকা নিয়ে নিয়েছে, কেন আপনার মূর্খতা সব লস হয়ে গেছে আপনার মূর্খতার কারণে। আর ভবিষ্যতে খুব সাবধান থাকতে হবে আর কৃষ্ণের আদেশকে পালন করতে হবে। যদি আপনার কৃষ্ণের নির্দেশকে পালন করি তাহলে আপনাকে যত চাই অত কৃষ্ণ দেবে। তো এখনই আপনি চিন্তা করবেন না, আবার আপনি হাসি মুখে ভগবানের নাম জপ করুন, কোনো দুঃখ করা দরকার নেই। আমি যেরকম অনেকবার বলেছিলাম, আমার গুরু মহারাজ অনেকবার বলেছেন আমাকে কি এই জায়গা ভদ্র মানুষের জন্য নেই, এই জগৎ ভদ্র মানুষের জন্য নেই। আর এই জিনিস শ্রীমদ্ ভাগবতমে এই সম্বন্ধে একটা শ্লোক আছে, यस्यास्ति भक्तिर्भगवत्य किंचना भक्ति सर्वैर्गुणैस्तत्र समासते सुर हराव भक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सतदावतो वही। एक व्यक्ति যে কৃষ্ণ ভাবনামৃত নেই, মানে ওনার ভিতরে কোনো ভালো গুণ নেই। আর যে ব্যক্তি যতই পড়াশোনা হোক, যতই শিক্ষিত হোক, যতই দেখতে মানে ভালো কাপড় পরেছেন, সব কিছু আছে, কিন্তু উনি মানসিক কাল্পনিক স্তরে আছে, সেই জন্য উনি মায়ার দ্বারা প্রভাবিত, সেই জন্য উনি কিছু না কিছু খারাপ কাজ করবে। আর যে ব্যক্তির ভগবানের প্রতি শ্রদ্ধা আছে,
মানে ওনার যার কাছে ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, ওনার সব দেবতার সদ্গুণ ওনার ভিতরে থাকবে। তো বিষয়টা কি, মানে প্রভুপাদ বলতে চাইছে কি, আপনি এইরকম বাইরে জগতের যে ভক্ত নেই, অভক্ত, যতই ভদ্র মানুষ জন্য মানে ভাবে দিচ্ছে, ওনাকে কোনোদিন আপনাকে বিশ্বাস করতে হবে না। যতই ভালো পোশাক উনি পরে, ওনাকে বিশ্বাস করা যাবে না। আর আমি যদি এই কৃষ্ণ ভাবনামৃত মিশনকে যদি চালিয়ে যেতে হবে, এই রকম মানে বাইরে যারা জগৎ, এইরকম মানুষকে অনেক লোকের সাথে আমাকে দেখা করতে হবে, কিন্তু আমাকে খুব সাবধান থাকতে হবে। ওনার সাথে ব্যবহার করার সময় আমাকে বুঝতে হবে কি আমি একটু বিশ্ব সর্প সাথে এখনই নিউ ইয়র্কে যে আছে ভক্তরা সবাই চাইছে যত তাড়াতাড়ি হোক স্বামীজি এখানে ফিরে আসুক। এখনই তো ওই রিয়েল এস্টের কথা এখনই মানে চলছে ওনার মধ্যে, ভক্তের মধ্যে, কিন্তু এখন আবার রেগুলার কীর্তন, কথা, লেকচার যে প্রোগ্রাম প্রচার শুরু করে দিচ্ছে, কন্টিনিউ করছে। দুটো নূতন ছেলেরা জয়েন করেছেন, আর যদুরানী অনেকগুলো পেন্টিং কমপ্লিট করেছেন বিষ্ণুর, আর একটা তো এখনই টেম্পল হলে লাগিয়ে দিয়েছেন। আর উনি দেখছে কখন স্বামীজি আসবে আমার সব পেন্টিংকে দেখবে। আর অনেক ভক্তরা, কিছু ভক্তরা মিলে একটা নতুন ব্যাসাসনকে করেছেন মন্দিরে স্বামীজির জন্য। তো উনি জানি সবাই কি আমি সবাই মূর্খ, কিন্তু কিন্তু সবাই মিলে প্রভুপাদকে রিকোয়েস্ট করেছেন, প্রার্থনা করেছেন আপনি ফিরে আসুন। তো প্রভুপাদ রাজি হয়েছেন, মানে একটু ডেট ফিক্স করেছেন, ঠিক আছে এপ্রিল 9 তারিখে আমি নিউ ইয়র্ক রিটার্ন ফিরে আসবো। কত পর্যন্ত আমাকে এখানে একটু সান ফ্রান্সিসকো অনেক কিছু কাজ আছে, ওটা করে শেষ করে আসবো। তো তাহলে তারপর সান ফ্রান্সিসকোতে কী হয়েছে ওটা আমি নেক্সট ক্লাসে দেখব। আজকে এখানে রাখছি, অনেক অনেক ধন্যবাদ। শিল प्रभुपाद की, शिल प्रभुपाद लीलामृत की, समवेत भक्तवृंद की, ताई गौर सीतनाथ प्रेमानंदे।